নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশ তালিবানদের দখলে। দেখুন, তালিবানরা বামিয়ানের বৌদ্ধ মূর্তি ভাঙচুর করেছিল, কিন্তু বাংলাদেশের তালিবানরা নিজেদের দেশের গৌরবোজ্জ্বল অতীতকে অগ্রাহ্য করে সেটাকেই ধ্বংস করতে নেমেছে। কি হয়েছে বাংলাদেশের আপনারা জানেন, আমি শুধু ব্যাখ্যা করবার চেষ্টা করব। দেখুন, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং যতদিন যাবে এই গৃহযুদ্ধের তীব্রতা বাড়বে। লড়াই হবে মূলত দুপক্ষের মধ্যে। একটা মুক্তিযুদ্ধের চেতনাকে যারা হৃদয়ে এখনো ধারণ করে আছেন তাদের সঙ্গে জঙ্গি জেহাদি রাজাকার আল শামস আল বাদারের উত্তরসূরিতে। আমি প্রথম থেকেই বলে আসছি, ইউনূসের অন্তর্বর্তী সরকার জঙ্গি জেহাদিদের সরকার। ছাত্র জনতার নামে যারা তাণ্ডব চালিয়েছে ঢাকায়, চট্টগ্রামে, খুলনায়, কুমিল্লায়, তারা নিছক ছাত্র নয়। এরা জঙ্গিবাদের আদর্শে দীক্ষিত, এরা মৌলবাদের আদর্শে দীক্ষিত, এরা বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করতে চায়, এরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এরা পাকিস্তানের দালাল, এরা বাংলাদেশের নাম পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান করতে চায়। এইটাই তাদের মানসিকতা। এই মানসিকতার প্রতিফলন ঘটেছে ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসভবনকে ভেঙে ধূলিসাৎ করে দেওয়ার মধ্যে। ৫ই আগস্টের পরেও ৩২ নম্বর ধানমন্ডি আক্রান্ত হয়েছিল, শুধু স্ট্রাকচারটুকু ছিল, কিন্তু যেভাবে বুলডোজার দিয়ে, শাবল দিয়ে, কোদাল দিয়ে জনতা উন্মত্তভাবে তাতে আক্রমণ চালিয়েছে, তার থেকে এটাই মনে হয় এই ছাত্র জনতা এবং তাদের নেতৃত্বের মস্তিষ্কে শুধু ঘৃণা ঘৃণা ঘৃণা। এই ঘৃণা অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই ঘৃণা গণতন্ত্রের বিরুদ্ধে, এই ঘৃণা অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে এবং অবশ্যই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। শেখ হাসিনা আওয়ামী লীগের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে, ফেসবুকেও সেটা দেখা গেছে, ভাষণ দিয়েছেন। তিনি দিল্লিতে আছেন, ১ কোটি লোক তার বক্তব্য শুনেছেন। শেখ হাসিনা যেদিনকে ভাষণ দিলেন আর সেদিনকেই ছাত্র জনতা তাণ্ডব চালালো, বলছে তারা স্বৈরাচারের তীর্থভূমিকে ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হবে, এবং তারা সফল হয়েছে। কিন্তু এই সফলতা কিন্তু আপাতত তারা সফল হয়েছে। এই শক্তি কোনোদিন শেষ পর্যন্ত জিততে পারবে না। মিলিয়ে নেবেন, তারা একটা পর্যায়ে জয়ী হয়েছে, কিন্তু চূড়ান্ত লড়াই এখনো বাকি, এবং সেই চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই ছাত্র জনতা, এই সমন্বয়ক, এই সুদি ইউনূসের জঙ্গি সহযোগীরা ভেবেছেনটা কি? যে মব জাস্টিস করবেন, ভাঙচুর চালাবেন, সংবাদ মাধ্যমকে হুমকি দেবেন, সংবাদ মাধ্যমের কর্মীদের নিগ্রহ করবেন, আর বাংলাদেশের মানুষ ঠোঁটে লিউকোপ্লাস লাগিয়ে বসে থাকবেন? প্রথম কথা, মব যখন তাণ্ডব করে তখন সাধারণ মানুষ একটু গুটিয়ে যায়, এটা পৃথিবীর সব দেশেই সত্য। কিন্তু তাদেরও ভয় ভাঙে, দেয়ালে যখন পিঠ থেকে যায় না, তখন মানুষ মরিয়া হয়ে পথে নামে। সেই পরিস্থিতি কিন্তু এবার আসন্ন। আমি একটা ভিডিওয়ে কয়েকদিন আগে বলেছিলাম যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার মুখে, ফেব্রুয়ারি মাসে উথাল পাথাল হবে বাংলাদেশে। আমার অনুমান যে অভ্রান্ত ছিল, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই তার প্রমাণ নিশ্চয়ই আমার দর্শকরা পাচ্ছেন। শেখ হাসিনার বক্তব্য আমি শুনেছি কাল, দীর্ঘ 52 মিনিট বলেছেন। তার দুটো কথা আমার খুব মনে হয়েছে আপনাদের সঙ্গে বলা উচিত। তিনি বলেছেন যে ডক্টর ইউনূস মাঝে মধ্যেই তার কাছে আসতেন,
গ্রামীণ ব্যাংক এবং তার ক্ষুদ্র ঋণের ব্যবসাটাকে এক্সপ্যান্ড করার জন্য, এবং গ্রামীণ টেলিফোনটাও তিনি চালাবেন এই মর্ম অনুরোধ নিয়ে। শেখ হাসিনা ব্যবস্থা করে দিয়েছিলেন, গ্রামীণ ব্যাংককে অর্থ সাহায্য করা হয়েছিল বলে শেখ হাসিনা দাবি করেছেন, এবং ক্ষুদ্র ঋণের ব্যবসাকে বৈধ করার জন্য আন্তর্জাতিক মহলে তিনি উদ্যোগ নিয়েছিলেন। শেখ হাসিনা দাবি করেছেন যে ডক্টর ইউনূস নিজের ব্যবসাকে বাড়াবার জন্য তার শরণাপন্ন হয়েছিলেন, তিনি কিন্তু প্রফেসর ইউনূসকে সব রকম ভাবে সহায়তা করেছিলেন। আমি যতদূর জানি শেখ হাসিনা ডক্টর ইউনূসকে স্যার বলে সম্বোধন করতেন, কিন্তু যখন দেখা গেল এই সুদখোর যে টাকা তার কাছ থেকে বাংলাদেশের সরকার কর বাবদ পাবে সেই টাকা দিতে চাইছে না, এমবেজলমেন্ট অফ ফান্ড করছে, এবং বয়স পেরিয়ে যাওয়ার পরেও গ্রামীণ ব্যাংকের শীর্ষ পদ থেকে সরে যেতে চাইছেন না, তখনই কিন্তু হাসিনার সরকার তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া শুরু করে। তখনই ইউনূস খেপে যান, ক্লিন্টন ফাউন্ডেশনকে কয়েক কোটি ডলার তিনি দিয়েছিলেন, আমেরিকার ডিপ স্টেট তখন থেকেই সক্রিয় হতে, এবং হিলারি ক্লিন্টন হাসিনাকে ফোন করে ইউনূসের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুরোধ করেন, এবং যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদেরকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজা দিয়েছিল তাদের অপরাধ মুকুব করার আবেদন জানান। শেখ হাসিনা নিজে এই কথাটা কিন্তু বলেছেন, কিন্তু শেখ হাসিনা এতে রাজি না হওয়ায় ডেমোক্র্যাট প্রশাসনের ক্লিন্টন ঘনিষ্ঠ অংশ, তারা আমেরিকার ডিপ স্টেটেরও অংশ, ইউনূসও তাই, একসঙ্গে মিলে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রটা করেছে। শেখ হাসিনা একটা সময় ক্ষমতায় থাকতে থাকতে মানুষ মনে করে তিনিই শেষ কথা। শেখ হাসিনারও কিন্তু এটা হয়েছিল, তিনি বিরুদ্ধ মত সহ্য করতে পারতেন না, বিরুদ্ধ কণ্ঠস্বরকে মনে করতেন দেশদ্রোহিতা, যেন তেন প্রকারেণ ক্ষমতায় টিকে থাকা তার লক্ষ্য হয়ে উঠেছিল, এবং সেই জন্য তিনি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছেন। এই অভিযোগগুলো কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। কিন্তু তা সত্ত্বেও এটা ঠিক যে বাংলাদেশকে পিছিয়ে পড়া দেশ থেকে উন্নয়নশীল দেশের তকমা শেখ হাসিনার আমলেই হয়েছিল, এবং বাংলাদেশের গরিব মানুষকে সামাজিক সুরক্ষার কবচে তিনি এনেছিলেন, এটাও ঠিক। কিন্তু দুর্নীতি, ঔদ্ধত্য, বিরোধী কণ্ঠস্বরকে দমন করার যে বিষয়গুলো বারে বারে উঠছে, সেটাকে আমি পুরো অবান্তর অভিযোগ বলে মানতে রাজি নই। এই অভিযোগের অনেকটার সারবত্তা আছে, সবকিছু নয়। কিন্তু ইউনূস কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, ও আজন্ম রাজাকার, ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। ওর উপদেষ্টা পরিষদে এমন অনেকে আছেন যাদের পরিবার রাজাকার ছিল। আমি তাদের নাম বলতে চাই না, নাম বললে লজ্জা পাবেন তারা। নিজেরা আয়নার সামনে মুখটা দেখলেই তারা বুঝতে পারবেন যে তাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছিলেন। এই যে ধরুন আমাদের প্রেস সচিব, মানে বাংলাদেশের প্রেস সচিব, তিনি নাকি খুব গরিব পরিবার থেকে উঠেছিলেন, এখন 5 তলা বিলাসবহুল বাড়িতে থাকেন। তা 5 তলা বিলাসবহুল বাড়ি তো আর ইউনূসের জমানায় হয়নি, শেখ হাসিনার জমানাতেই তিনি তৈরি করেছিলেন। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকো চিহ্নের সামনে দাঁড়িয়ে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন, মুজিব জ্যাকেট গায়ে দিয়ে ছবি তুলেছিলেন। তিনি অন্ধ মুজিব ভক্ত ছিলেন, এটা সবাই জানেন, কিন্তু তার পরিবার রাজাকার, আর ও হচ্ছে রাজাকারের বাচ্চা। এমন ভাবে কথা বলে যেন মনে হয় ও রাষ্ট্রনেতা। বিএনপির এক প্রবীণ নেত্রী ব্যারিস্টার ভদ্রমহিলা রুমিন আক্তার, তাকে কি অসম্মান করলেন একটা টক শোতে। মহিলারা মাতৃশক্তি বলি আমরা, এটা আমাদের
কি বলবো, এটা আমাদের জীবন বোধ, এটা আমাদের সযত্ন লালিত ঐতিহ্য। এভাবেই আমরা মেয়েদের সম্বোধন করি, অন্তত আমি করি, মাতৃশক্তি। আর ওই ভদ্রলোক প্রেস সচিব রাজাকারের বাচ্চা ওই ভদ্রমহিলা মাতৃশক্তিকে বললেন মহিলা। কতটুকু লেখাপড়া জানে সন্দেহ আছে। অসম্মান, এই হচ্ছে তালিবানি মানসিকতা। মেয়েদের অসম্মান করব, মেয়েদেরকে ফুৎকারে উড়িয়ে দেব, মেয়েরা পর্দানসীন থাকবেন, ঘরে অন্তপুরে থাকবেন। এমনও হতে পারে আগামী দিনে বাংলাদেশে ইউনূস সরকার ফতোয়া জারি করবে যে মেয়েরা ঘরের মধ্যে থাকবে, নিচু স্বরে কথা বলবেন, তাদের কথা যেন বাইরে কেউ শুনতে না পায়, জানলা বন্ধ করে রাখতে হবে যাতে বাইরে তারা কিছু দেখতে না পায়, বাইরের লোকও যেন অন্তপুরে দিকে নজর দিতে না পারে, ইত্যাদি, যেরকম তালিবান করেছে। এবং আগামী দিনে নারী শিক্ষা বাংলাদেশে কিরকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনারা শুধু দেখতে থাকুন। যদি না বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন শক্তি এই দুর্বিনীত মাতৃজঠরের লজ্জা মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানের দালালদের বিরুদ্ধে পথে না নামেন। দেখুন, বিপ্লব হলে প্রতি বিপ্লব হয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা যে বাংলাদেশে এখনো প্রচন্ড, তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা ছাত্রলীগের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সমাজ মাধ্যমে, সেটা শুনেই ঘুম উড়ে গেছে শুধু ইউনূসের অন্তর্বর্তী সরকারের এবং এই ছাত্রদের। অর্থাৎ শেখ হাসিনাকে ইগনোর করতে পারছেন না। ভয়, যদি শেখ হাসিনার বক্তব্যে আবার বাংলাদেশের মানুষ পথে নেমে আসেন, সেই ভয় থেকেই তারা কিন্তু তাণ্ডবটা করেছে। এবং এটা ঠিক, তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা বাংলাদেশের অস্তিত্ব মানে না। বাংলাদেশের মানুষ হয়তো বুঝছেন, এখন তারা পরিষ্কার বলতে পারছেন না যে আমরা বাংলাদেশের অস্তিত্ব মানি না, কিন্তু আগামী দিনে তারা বলবেন যে বাংলাদেশের সৃষ্টি হচ্ছে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত, বাংলাদেশের সৃষ্টি ছিল ঐতিহাসিক ভুল, সেই ঐতিহাসিক ভুলের সংশোধন করার সময় এসে গেছে। তাই বাংলাদেশকে আমরা আর বাংলাদেশ বলে রাখবো না, ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান বলে ডাকবো। আরে ৩২ নম্বর ধানমন্ডি একটা ঐতিহাসিক বাড়ি, কত রাষ্ট্রনেতা গিয়েছেন ওখানে। ২৫শে মার্চ ১৯৭১ পাক সেনা যখন অপারেশন সার্চলাইট শুরু করলো, সেদিনকে রাত ১২টার পরে ২৬শে মার্চ হয়ে গিয়েছিল, বঙ্গবন্ধুকে ওই ৩২ নম্বর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তখনই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। ওই ৩২ নম্বর ধানমন্ডিতেই ৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস সবকিছুর সঙ্গে ৩২ নম্বর ধানমন্ডি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমিও গেছি ২০১২ সালে, সরকারি অতিথি হিসাবে গিয়েছিলাম বাংলাদেশে। তাহলে আপনি একটা দালাল ভেঙে দিলেন, একটা বাড়ি ভেঙে দিলেন, ইটগুলোকে শাবল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুললেন, উল্লাস করলেন, জান্তব উল্লাস, তাহলে কি ইতিহাস বৃথা হয়ে যাবে? ইতিহাসকে কি এভাবে একটা বাড়ি, একটা সৌধ, একটা মুরাল, একটা হাববাস্ট ভেঙে ভুলিয়ে দেওয়া যায়? ডক্টর ইউনূস, হিস্ট্রি উইল নট বি কাইন্ডার টু ইউ। আপনারও নির্মম পরিণতি হবে, আপনি মিলিয়ে নেবেন। এবং এই ছাত্র জনতা, বিশেষ করে এই সমন্বয়ক, এই মাহফুজ, এই হাসনাত, এই সার্জিস, এই নাহিদ, এদেরও করুণ পরিণতি অপেক্ষা করে আছে। তারা বাংলাদেশের কত শতাংশ মানুষ তাদেরকে সমর্থন করে? হার্ডলি 15%। কিন্তু মব যখন রাস্তায় নেমে আসে অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে, তখন সাধারণ শান্তিপ্রিয় মানুষ প্রতিবাদ করার ইচ্ছা থাকলেও করতে পারেন না, কারণ নিগৃহীত হওয়ার, লাঞ্ছিত হওয়ার, খুন হওয়ার আশঙ্কা থাকে। সেনাবাহিনী বাধা দিতে পারত, আমি মনে করি বাধা না দিয়ে ঠিক করেছে। বাধা দিলেই সেনাবাহিনীকে বল প্রয়োগ করতে হতো,
ছাত্র জনতা নামক এই দুষ্কৃতীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ লেগে যেত, এবং সেনাবাহিনী আইন শৃঙ্খলার কাজ কিন্তু রক্ষা করা তাদের কি বলবো কেয়ারের মধ্যে পড়ে না, কি রেসপন্সিবিলিটি এরিয়ার মধ্যে পড়ে না। তারা বাধ্য হয়ে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নেমেছে। সেনাবাহিনী যদি গুলি চালিয়ে দিত তাহলে এক সাংঘাতিক ঘটনা ঘটত। সেনাবাহিনী গিয়েছিল, কিন্তু পরিস্থিতি দেখে তারা সরে এসছে। আমি মনে করি সঠিক কাজ হয়েছে। সেনাবাহিনী সরে যেতে পারে, সেনাবাহিনীর মধ্যেও অনেক মানুষ আছেন, অনেক সেনাকর্তা আছেন যারা ছাত্রদের এই তাণ্ডবকে বরদাস্ত করছেন না। 32 নম্বর ধানমন্ডি আপনি ভেঙে দিলেন, খুলনাতে শেখ মুজিবের কাকার বাড়ি ভেঙে দিলেন, বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব হাসিনার ফলক মুছে ভেঙে দিলেন, হাব্বাস ভেঙে দিলেন, মুরাল ভেঙে দিলেন, তাতে কি হলো? মুক্তিযুদ্ধকে কি এইসব তাণ্ডব করে অস্বীকার করা যায়? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে মুক্তিযুদ্ধের চেতনা এখনো উজ্জ্বল। এই অপচেষ্টা কোনোদিনই সফল হবে না, এবং গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। দেখবেন কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও কিন্তু নেমে পড়বেন। হয় এস পার নয় ওস পার। হিন্দিতে একটা কথা আছে, আর পার কি লড়াই। এই আর পার কি লড়াই হবে বাংলাদেশে, এবং তাতে মুক্তিযুদ্ধের শক্তির জয় হবে। সময় লাগতে পারে, কিন্তু শেষ হাসি বা শেষ বিজয় তাদেরই হবে, এটাই ইতিহাসের নিয়ম। অশুভ শক্তি, জঙ্গি জেহাদিরা তাৎক্ষণিক সাফল্য লাভ করতে পারেন, সেই সাফল্যকে ধরে রাখা তাদের পক্ষে সম্ভব নয় যখন এমন একটা সমাজ, যেই সমাজের মূলে রয়েছে মুক্তিযুদ্ধের প্রেরণা। আরে জামাত তো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, পরাজিত শক্তি। ওর তো পাকিস্তানের দালাল, রাজাকার, আল বাদর, আল শামস। এদের ভূমিকা পৃথিবীর মানুষ জানেন। 71-এর মুক্তিযুদ্ধেরা কি করেছিল। আর এই সমন্বয়ক বলুন, এই উপদেষ্টারা বলুন, এই ছাত্র নেতাগুলো বলুন, এদের প্রত্যেকের বাপ কাকারা হচ্ছে রাজাকার। এরা রাজাকারের বাচ্চা, এরা পাকিস্তানের দালাল, এগুলো মাতৃজঠরের লজ্জা। এদের কাছ থেকে বাংলাদেশের মানুষ কিচ্ছু প্রত্যাশা করবেন না। এরা একধারে দুর্নীতিগ্রস্ত, একধারে সাম্প্রদায়িক, একধারে র্যাডিক্যাল ইসলামের ভাবধারায় দীক্ষিত, অধিকাংশ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। ছোটবেলা থেকেই মস্তিষ্কে এদের ঘৃণা ভরে দেওয়া হয়েছে। সেকুলার পন্থীদের প্রতি ঘৃণা, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি ঘৃণা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে ঘৃণা। এই সম্মিলিত ঘৃণার বিস্ফোরণ দেখছে বাংলাদেশের মানুষ, যেটা ঢাকার রাজপথে আছড়ে পড়ছে। কিন্তু কতদিন এই তাণ্ডব? বেশি দিন চলবে না। শেখ হাসিনা আবার বক্তব্য রাখবেন, হরতাল হবে, এবং এরপর তিনি আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সরাসরি পথে নেমে মোকাবিলা করার আহ্বান জানাবেন। ঘরে বসে মরার কোনো তো মানে নেই। তাহলে মরার আগে বীরের মতো লড়াই করে মরবে। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এখন যদি ঘরে ঢুকে থাকেন, এমনিতেই তারা আক্রান্ত হচ্ছেন, মিথ্যা মামলায় ফাঁসছেন, খুন করা হচ্ছে। পুলিশেরও একই হাল। পুলিশ এখনো কাজে ফেরেনি, সেনাবাহিনী দ্বিধাগ্রস্ত। তাই শেখ হাসিনা যদি আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বলেন এনাফ ইজ এনাফ, আপনারা অহিংসভাবে পথে নেমে প্রতিবাদ করুন, এবং সেটা শুরু হবে, তাহলে লড়াইটা কি দাঁড়াবে? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, অর্থাৎ শুভবুদ্ধি সম্পন্ন বাংলাদেশের মানুষের সঙ্গে জঙ্গি জেহাদিদের লড়াই এবার বাংলাদেশের রাজপথে হবে। কেউ ঠেকাতে পারবে না, ইনএভিটেবল। এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে পিছিয়ে পড়া দেশের শেষ সারিতে গিয়ে দাঁড়াবে। আমরা দেখব কি করব।
আমাদের তো কিছু করণীয় নেই। ওই বস্ত্র শিল্প বাংলাদেশের নাম হয়েছিল, $80 বিলিয়ন এক্সপোর্ট করে পেত, টার্গেট ছিল $100 বিলিয়ন। ইতিমধ্যেই সেই জায়গাটা ওরা ভিয়েতনামের কাছে হারিয়েছে। এবার বাংলাদেশের বস্ত্র শিল্পের অনেক বরাত ভারতে চলে আসবে, তামিলনাড়ু কোয়েম্বাটুরে আসবে, উত্তরপ্রদেশে আসবে। আমরা অ্যাডিশনাল $2-3 বিলিয়ন করে প্রতি মাসে বিদেশি মুদ্রা পাবো। এটুকুই আমাদের লাভ। হ্যাঁ, আমাদের ক্ষতি কি? বাংলাদেশের সঙ্গে আমাদের সীমান্ত আছে 4000 কিলোমিটারের উপরে। সেই বাংলাদেশে জঙ্গি জেহাদিরা আস্ফালন করলে আইএসআই সুবিধা পাবে। জঙ্গি জেহাদিরা এই তালগোলের মধ্যে ভারতকে রক্তাক্ত করার সুযোগ খুঁজবে। সেই দুঃসাহস দেখালে ঘরে ঢুকে মেরে আসা হবে। সেটা নিয়ে নিশ্চিন্ত থাকুন জঙ্গি জিহাদিরা এবং তাদের ধর্মপিতারা। ভারত বিরোধী আস্ফালন করলে ঘরে ঢুকে মেরে আসা হবে, পাকিস্তান জানে। আর পাকিস্তান যতই ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করে, দেখবেন কি অদ্ভুত নিয়ম। বালুচিস্তানে পাক সেনা, বালুচ লিবারেশন আর্মির হাতে খুন হচ্ছেন। তেহরিকে তালিবান পাকিস্তান আক্রমণ করছে। পাকিস্তান যত ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করবে, নিজেরা তত বেশি রক্তাক্ত হবে এবং পাকিস্তানের ভূগোলও বদলে যাবে, আজ না হয় কাল। যে পাক অধিকৃত কাশ্মীর পণ্ডিত নেহরুর ভুল নীতির জন্য এখনো পর্যন্ত পাকিস্তান দখল করে আছে, সেই পাক অধিকৃত কাশ্মীর আজ না হয় কাল আমাদের অংশ হবে।